হোয়াট আ ম্যাচ, হোয়াট আ কামব্যাক। ৭৮ মিনিট পর্যন্ত কি আসলে চলছে, শ্বাসরুদ্ধকর জার্নি চলছে। আমরা কেউই জানি না কি হতে চলেছে। ইজিপ্ট ২-০ গোলে এগিয়ে তখনও। আমরা যদি বলি আর্জেন্টিনার কথা, তাহলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তখনও পর্যন্ত আর্জেন্টাইন ভক্তদেরকে জানিয়ে রাখছে যে বোধহয় আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারছি না, এবং যে আপসেট ম্যাচটা দেখতে চলেছে বিশ্ব, সেটার জন্য মোটামুটি আমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে বসে আছি। কিন্তু তারপর সেই নীরবতা ভাঙলেন রোমেরো, তারপর লিওনেল মেসি এবং ফার্নান্দেজ ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এতটা শ্বাসরুদ্ধকর ম্যাচ হতে পারে সেটা হয়তো আমরা আশা করিনি, কিন্তু হয়েছে, ঘটেছে। এই যে বলছি বিশ্বকাপ আনপ্রেডিক্টেবল, কি হতে পারে কি হতে পারে না, সে নিয়ে আসলে আগে থেকে কিছুই বোঝা যায় না। আকিজ ইস্পাত ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। আকিজ ইস্পাত। দর্শক, ওয়েলকাম করছি ডি বক্সে। আজকে কথা হবে এই ম্যাচগুলো নিয়ে, এবং এই মাত্র যে ম্যাচটি দেখলাম আমরা সুইজারল্যান্ডের সাথে কলম্বিয়ার, সেটিও কিন্তু একটা আনপ্রেডিক্টেবল ম্যাচ ছিল, এবং আমি বলবো যে রাউন্ড অফ 16-এর সবচাইতে দীর্ঘ ম্যাচের মধ্যে এটা আসলে একটি। দর্শক, সব কিছু নিয়ে আসলে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মাহবুব হোসেন রক্সি, সাবেক ফুটবলার ও কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গুড মর্নিং। মর্নিং। আসলে লং নাইট আমরা আসলে পার করলাম, তাই না? সেই রাত 10টা থেকে শুরু হয়েছে। আজকের ম্যাচ নিয়ে যদি আমরা চিন্তা করি, আসলে যেটাকে বলা হয় যে ফুটবল ইতিহাসে আরেকটা রেকর্ডময় ফুটবল, এবং আর্জেন্টিনার জন্য আরো জিনিস, যেটা মেসিকে দেখে বোঝা গেছে যে গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরে যে উচ্ছ্বাস এবং আনন্দ ছিল, তার চেয়েও বেশি মনে হচ্ছে আজকের ম্যাচ থেকে কামব্যাক করে ফিরে আসা। হোয়াট এ কামব্যাক আপনি বলেছেন, সেই জায়গা থেকে যদি বলি এইভাবেও কি ফিরে আসা যায়? সম্ভব, শুধু যদি মেসি থাকে। এবং মেসি যে জাদুকর এবং আনপ্রেডিক্টেবল, আনবিটেবল এবং সুইটেবল, সব কিছু মিলেই যে তার ভিতরে একটা প্রতিভা, এবং আমরা যেটাকে বলি গড গিফটেড প্লেয়ার বলি, তার ভিতরে ওই প্রদত্ত শক্তি আছে দেখেই সে ম্যাচকে ওইভাবে চিন্তা করে এবং চেঞ্জ করে দেয়। এবং যে একটা লিডারশিপ, টিম ফিলিংস, টিমের ভিতরে যে বন্ডিং, সব মেসি খেলে টিমের জন্য আর সবাই খেলে মেসির জন্য, এইটা একটা বড় আমি বলবো যে আর্জেন্টিনার এটা সবচেয়ে বড় শক্তি। এইটাই বড় শক্তি আসলে। টিম যখন একসাথে খেলতে পারে এবং এই যে বন্ডিং তৈরি হয়, তখনই একটা টিম কিন্তু রেজাল্ট দিতে পারে এবং তারা সাফল্যের চূড়ায় যেতে পারে। এইভাবে যে ব্যাক করছে আসলে এখন দাবিদার, এবং বোঝা যায় যে আর্জেন্টিনা ফাইনাল খেলার মতো সেই মানসিকতা তৈরি হচ্ছে। এবং এর আগে যদি আমরা রেকর্ডে দেখি, আর্জেন্টিনা যখন থেকে খেলে এর আগে 17 বার তারা 2-0 গোলে পিছিয়ে থেকে কোনোবার তারা কামব্যাক করেনি। শুধু মেসি এবং এই ওয়ার্ল্ড কাপে তারা 2-0 গোলে পিছিয়ে থেকে তারা 3 গোলে এটাকে বিট করে এসেছে। আবার সেটা কিন্তু 90 মিনিটের মধ্যে 13 মিনিটের একটা জার্নি আমরা দেখেছি। 13 মিনিটের ঝড় গেছে। 13 মিনিটে 3টি গোল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই যে লেজেন্ড এবং পাওয়ারফুল যে আমরা মিশরকে দেখেছি, এবং মোহাম্মদ সালাহর জন্য দুঃখ লাগে যে তারা এই রেকর্ডে কোথাও ছিল না, এবং আজকে তারা পেরিয়ে গেলে, কারা লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে, সেখান থেকে তারা পিছিয়ে গেল। এবং সেটা শুধুমাত্র সম্ভব আসলে মেসির জন্য, এবং তার সতীর্থরা তাকে সেই সাপোর্টটাই দিয়েছে। এখানে যে প্লে মেকারের দায়িত্ব, এবং আপনি শুধুমাত্র টার্নটা দেখেন, সে ফার্স্ট অ্যাসিস্টটাই কিন্তু মেসি থেকে। আমরা যদি চিন্তা করি, সে যখন লাউতারো মার্টিনেজ ঝুঁকলো তখন একদম সেই সময় কিন্তু রাইট সাইড থেকে সে উইঙ্গার হিসেবে খেলা শুরু করলো, এবং সে অ্যাজ ইউজুয়াল তার পজিশনে যে ওয়াইড স্পেস লাইনে যায়, ওখান থেকে ভিতরে আসে। আমার মনে হয় এটা একটা বিগেস্ট কামব্যাক ছিল, এবং ম্যাচের সবচেয়ে ভালো ডিসিশনটা এখানেই। সেটাই। এবং সেই ডিসিশন মেকিং এ যেটা চিন্তা করে, কোচ যে প্লেয়ার চেঞ্জ করেছে, সেটা সবসময় রেজাল্ট হলে সেটা কোচ সাকসেস। এবং স্কলিনির চেহারায় কোনো ধরনের এই যেটাকে বলে বিষেদ বা আনন্দ বা উচ্ছ্বাস, এটা কিছু ছিল না। সে নিজেকে চিন্তাই করতে পারছিলেন যে আমার টিম কিভাবে এখান থেকে হেরে যাচ্ছে, বা আমি কি ফুটবল, তারা কি ফুটবল খেললো, বা আমরা কি শিখালাম। সেই জায়গা থেকে দর্শক থেকে, সেই আমেরিকা থেকে বাংলাদেশের যত দর্শক এর আগে ব্রাজিলকে চলে যেতে দেখেছে, এর আগে তাদের প্রিয় আমরা যদি বলি পর্তুগালকে চলে যেতে দেখেছে, যাদের হাইপ এবং যেই ধরনের প্লেয়ার আছে, সেখান থেকে আর্জেন্টিনাও নাই, চিন্তাই করা যাচ্ছিল না। কিন্তু আমি যখন এর আগেও একটা শো ছিলাম, তখন আমি বলেছি, যখন 1 গোল খেয়েছে তখন আমার শো চলছিল, তা আমি বলেছি যেহেতু আর্জেন্টিনা টিম এটা 1-2-তে এটা কামব্যাক করবে, এবং এটা হাফ টাইমের পরে। কিন্তু এরপরে 2 যখন হয়ে যায়, তখন আমিও একটু শেখেছিলাম যে আমি 2-1 বলেছি, সেটা তো 2 ওরাই দিয়ে ফেলেছে। কামব্যাক 3 করা ভেরি টাফ। যদি 2-2 গোলেও হয়, এক্সট্রা টাইমে যে, বা আমরা এইরকম একটা ম্যাচ দেখবো যেটা কলম্বিয়া আর সুইজারল্যান্ডে দেখলাম যে একটা টাই ব্রেকারে শেষ হয়। তো সেই জায়গা থেকে আসলে ক্রেডিট সবাইকে দিতে হবে, সব মিলেই। এবং এত শ্বাসরুদ্ধকর, এত ফুটবল এত ভালো, এবং
ওই প্রেডিকশনও ছিল যে মেসি আবার গোল করবে, সেই মেসি কিন্তু রেকর্ড করে যাচ্ছে, গোল করেও রেকর্ড করছে, গোল মিস করেও রেকর্ড করেছে, এবং 4টা পেনাল্টি মিস করে ওয়ার্ল্ড রেকর্ডে পেনাল্টির আছে, যে রেকর্ডটা হয়েছে সেটাও ওয়ার্ল্ড রেকর্ডে আছে। তো এই জায়গাগুলো আসলে আর্জেন্টিনা খেললেই এক এক দিনে এক এক রেকর্ড হয়েই এক এক যাচ্ছে। রেকর্ড কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং আর্জেন্টিনা কেন সেটা বারবার প্রমাণ করছে মেসিদের দল। এবং আজকের ম্যাচটা নিয়ে আসলে মানে আমার হাসিটা একটু চওড়া, সেটা ফ্যান হিসেবে না, আজকের কামব্যাকটা দেখে। কারণ একটা পর্যায়ে আমি ভেবেই নিয়েছি যে আসলে আমরা ব্যাক করতে পারবো না, কারণ এক গোলের ব্যবধানে ব্যাক করাটা কোনো কোনো ব্যাপার থাকে। 90 মিনিট আছে বা 60 মিনিট আছে, এক গোল এটা আমরা 2 করে ফেলতে পারবো, কিন্তু 3 করা, কিন্তু হাফ টাইমের পরে যখন আরো এবং একটা সময় যখন কমে যাচ্ছে 76 মিনিট চলে যাওয়ার পরে এই কামব্যাকটা আসলে 79 মিনিটস এবং আসলে প্রথম 5 মিনিটের মধ্যে 2 গোল, তারপরে আবার 6 মিনিটে গোল। এখন আপনি জানেন 79 মিনিট, 85 মিনিট এবং 91 মিনিটে। তো এই জিনিসটা আসলেই অনেক বেশি ডিফারেন্সিয়াল, একমাত্র টিম ওয়ার্ক এবং টিমের যে আত্মবিশ্বাস, মনোবল এবং টিমের যে লিডিং পাওয়ার। এবং আর্জেন্টিনা যে খেলা খেলেছে আসলে অনেকদিন মনে থাকবে, অনেক দাগ কাটবে, এবং সেই জায়গা তাদেরকে প্রুভ করতে হবে। এরপরে কোয়ার্টার ফাইনাল, আজকে দেখলাম সুইজারল্যান্ড উঠেছে তাদের প্রতিপক্ষ, এবং 11 তারিখে তারা এই ম্যাচটা খেলবে। সেটাও আমরা যখন যাব সেদিন তখন দেখতে পাবো এবং কথা বলবো আর কি। একদম। এবং আর্জেন্টিনার খেলাগুলো এবার খেয়াল করেছেন, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু শ্বাসরুদ্ধকর একটা ঘটনা ঘটছে। আমি যদি কেপ ভার্দের সাথে বলি, লাস্ট রাউন্ড অফ 32 এর ম্যাচটা, সেটাও কিন্তু একই রকম ভাবে ছিল, যেটা চিন্তা করা যায়। আফ্রিকার দুটো টিম আর্জেন্টিনার সাথে যে ফুটবল খেলেছে, আর্জেন্টিনাও কিন্তু অনেক দিন এই খেলা মনে রাখবে। এবং আমরা কিন্তু লাস্ট ম্যাচে বলছিলাম, এবং প্রেডিকশন ইজিপ্টের সাথে খেলা আছে, আমরা বলছিলাম হয়তোবা কেপ ভার্দের মতো এতটা শ্বাসরুদ্ধকর হবে না, ফাইট হতে পারে, কিন্তু কতটা হতে পারে সেটা আমরা জানি না। এখন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই বা একটা সংজ্ঞায় যাই, সেটা হলো লাস্ট যে ম্যাচগুলি ছিল 4-4-2 খেলেছিল, সেখান থেকে কিন্তু এই ম্যাচে স্কলনি কিন্তু অপোনেন্ট টিম দেখে কিন্তু টিম স্ট্রেংথ তৈরি করা, এবং 2-3টা প্লেয়ার তার জায়গা পজিশনালি চেঞ্জ করেছে। লেফট ব্যাক এমনি মাদিনায় ব্যথা ছিল, সেই জায়গায় তালেফিগোকে শুরু করেছে, তারপরে ডিফেন্ডিং মিডফিল্ড খেলেছে, যেটাকে 4-এর উপরে একজন খেলে, সেটা প্যারাদেসে, এবং লেফট সাইডে আলমাদুর জায়গায় এখানে আমরা হুয়ান আলভারেজকে দেখেছি। এই যে কম্বিনেশন, তো 4-1 আবার 3 তারপর 2, তো এই কম্বিনেশনের জন্য যেটা থাকে, সেই জায়গা থেকে যদি টিম যেভাবে পিছিয়ে গেছে, এখন বলা যায় যে তাহলে তার চেঞ্জ বা যেভাবে চিন্তা করছে সেটা সফল হয়নি। কিন্তু আবার যখন সময় পেল 65 মিনিট 70 মিনিটের পর যখন প্লেয়ার এরা আসলো, আপনি সেই আবার কে আসলো উপরে, কি আমাদের স্ট্রাইকার মেসির যে ট্যাকটিক্যাল সিদ্ধান্তটা ছিল, সেটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। সেটাই বলছি, যখন স্ট্রাইকার আসলো লাউতারো মার্টিনেজ আসাতে, তখন সেই স্ট্রাইকিং এর 9 পজিশন বা ওই ফ্ল্যাঙ্ক থেকে ওকে দিয়ে সে তখন ওয়াইড স্পেসে যায়, যেটা তার স্বাচ্ছন্দ্য বোধ, এবং মেসি প্লেড অ্যাজ এ উইঙ্গার রাইট সাইড থেকে, এটা একটা বড় লেফট ফুটার যে আর ভার্টিক্যাল ভিতর দিকে যাওয়া, ক্রসগুলি দেওয়া, এবং টার্নিং পয়েন্ট কিন্তু সেকেন্ড গোল, সে যেটাকে অনেক ক্রিটিক্যাল জায়গা থেকে একটা ক্রস আসার পরে ক্লামজি হয়, সে বল ক্লিয়ার করতে না পারা, এবং নাম্বার 4 ওদের যে চেঞ্জিং প্লেয়ার ডিফেন্ডার নামে, সে কিন্তু ওই বলটাকে টোকা দিয়ে বানিয়ে দেয়, এবং বাঁ পায়ে তার দুর্দান্ত শট গোলকিপার হাত দিয়েও রাখতে পারেনি। তখনই বোঝা গেছে যে আর্জেন্টিনার ঝড় শুরু হয়ে গেছে। 2-2 গোল, 79 এবং 85 মিনিট, এটা হলো কামব্যাক। তারপরে আমরা চিন্তা করছিলাম যেহেতু 2-2 হয়ে গেছে, 30 মিনিট পেলে ওইটাকে ম্যাচে চলে যেতে পারবে, কিন্তু এই যে 8 মিনিট বা 7 মিনিট দিল, তার অবস্থা সেখানেই এক্সট্রা মিনিট। এর আগের ম্যাচেও কিন্তু সেই 91 মিনিটে, এবারও সেই 91 মিনিটে ম্যাচ ডিসাইডিং করে ফেলতে পেরেছে একদম। এবং এখানে ইজিপ্টের কথা আমরা একেবারে ভুলে যাব না, যে তারা কি দুর্দান্ত কামব্যাক দিয়েছে এবং শুরু থেকে ম্যাচটাকে ডমিনেট করেছে, এবং এখানে যে শুরু করেছে, এবং মোহাম্মদ সালাহকেও ওইভাবে চিন্তা করা হয়, ওদের যে লিডারশিপ, এবং মোহাম্মদ সালাহকে সবসময় বলা হয় ইজিপশিয়ান মেসি বলা হয়, এবং সে উপাধি পেয়েছে এবং অনেক বড় বড় খ্যাতি আছে। সে সবচেয়ে বেশি ভদ্র প্লেয়ার, সবচেয়ে মুসলমানদের যে আইডল, সেই জায়গা থেকে প্রেডিক্ট করেছে, এবং এই লিডারশিপে যেতে তার সাথে যে প্লেয়ার খেলে গেছে, তার মধ্যে যে গোল করেছে ইব্রাহিম, সেখানে কিন্তু আবার চিন্তা করতে হবে আর্জেন্টিনাকে, এবং স্কলনিকে চিন্তা করতে হবে। আর্জেন্টিনা গোল দিলেও কিন্তু গোল খাচ্ছে, আগে কিন্তু সেটা ছিল না। তার সাথে কেপে ভার্দের সাথেও 2টা খেলেছে, এবং আজকে মিশরের সাথে 2 গোল খেয়েছে। তো সামনে যে ম্যাচগুলো আছে, তাদের যে ডিফেন্সের দুর্বলতা আছে, সেটা নিয়ে কিন্তু কাজ করতে হবে। এবং মার্টিনেজ আসলে কোথায়, এই প্রশ্নটা আসছে। এবং গোলকিপারের যে বাজপাখি মার্টিনেজ, সেই ব্যাপারটা, সেই আগ্রাসী ব্যাপারটা কোথায়? ওই যে বললাম যে ডিফেন্স যখন উইক হয়ে যায়, তখন গোলকিপারের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়, এবং ডিফেন্স যে সেভটা থাকে তখন আত্মবিশ্বাস থাকে, এবং গোলকিপার যখন সেভ করে তখন ডিফেন্সরা আত্মবিশ্বাস করে। এখন দুজনের মধ্যে যে
কমিউনিকেশন গ্যাপ আছে বা ডিফেন্ডিং যে হচ্ছে না সেখানে। আজকে মার্ক করা ছিল যেহেতু সেট পিস থেকে গোল করেছে ইব্রাহিম, তার মার্ক করা ছিল মার্টিনেস, ডিফেন্ডার মার্টিনেস, ওর নাম হলো নিকোলাস মার্টিনেস মনে হয়। তো ওই যে যখন হেডে উঠে সেখান থেকে যে ডিফ্লেকশন এবং সেই বল কিন্তু রিচ করতে পারেনি, সুন্দর হেড করে ইব্রাহিম এটা গোল করেছে। এবং সেকেন্ড গোল যদি বলি, তার আগে একটা বিতর্কিত গোল হয়েছে বলেছে, তার আগেই 3 মিনিট আগেই কিন্তু এর নাম জিকো, মোহাম্মদ জিকো, সে কিন্তু গোল করে টিমকে এগিয়ে দেয়, সেটাকে একটা প্রোটেস্ট করে, সেই প্রোটেস্ট থেকে ওটাকে বাদ হয় এবং এটা ফাউল হয়, ফ্রি কিক দিয়েছে। তার 3 মিনিটেই পরে কাউন্টার অ্যাটাকে খুব বেশি একটা সুযোগ পায়, সেটাকে মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে সেই গোল বাড়িয়ে দেয়, সেখান থেকে গোল করে একদম। এবং ইজিপ্ট নিয়ে আসলে আমার আরো অনেক কথা বলার আছে, এত দুর্দান্ত একটা টিমকে আমরা আসলে হারিয়েছি রাউন্ড অফ 16 থেকে। আজকে ডেফিনেটলি হাই ভোল্টেজ ম্যাচ ছিল আর্জেন্টিনার সঙ্গে ইজিপ্টের, সুতরাং এটা নিয়ে আসলে বেশি কথা হবে, এটা স্বাভাবিক। এবারের বিশ্বকাপটা কোনো কারণে আপনার মনে হচ্ছে কিনা গোলকিপারদের বিশ্বকাপ? আমি সেখানে আসছিলাম, আসলে যতগুলি ম্যাচ এখন পর্যন্ত হয়ে গেছে, যেগুলি ম্যাচে অনেক বেশি কম্পিটিটিভ হয়েছে, তার সবচেয়ে বেশি সুপারস্টার বলা চলে সেই গোলকিপার। যদি র্যাঙ্কিং যাই হোক না কেন, দল যত নতুনই হোক না কেন, গোলকিপার আনপ্রেডিক্টেবল এবং গুড সেভ করে টিমকে একটা সর্বোচ্চ স্তরে নিয়ে যাচ্ছে। আজকে আর্জেন্টিনার এই ম্যাচের যে সবচেয়ে বড় ধাক্কা সেটা কিন্তু সাবির, ওদের গোলকিপার যে মোস্তফা সাবির, এবং তার দুর্দান্ত সেভ কিন্তু টিমকে এই পর্যায়ে নিয়ে গেছে। তার আগে যে ম্যাচের মধ্যে মেসির পেনাল্টি সেভ, সেটা মেসিকে অনেক বেশি রিপোলাইজ করেছে, তারপরে ফ্রি কিক, তারপরে লং রেঞ্জের শুট। তো একটা গোলকিপার কয়টা সেভ দেয়, এই সেভগুলি কিন্তু অনেক বেশি মিশরের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আর্জেন্টিনাকে ভুগিয়েছে। এবং আর মনে হচ্ছিল না, আন্ডার প্রেসারে খেলতে হ্যাঁ হচ্ছে সেটাই, যে আর মনে হয় গোল করতে পারবো না বা আর গোল হচ্ছে না, এমন এক প্রাচীর বা দেয়াল তৈরি করেছে মিশররা। এবং তারপরে আবার মিশর গোল দিয়ে এগিয়ে গেছে, এবং সেটা 76 মিনিট পর্যন্ত, এমনও না 45 মিনিটে শেষ, সে কিন্তু ম্যাচ শেষের দিকে নিয়ে যাচ্ছে। এবং তাদের টেনশন আরও বেশি, আর্জেন্টিনা ম্যাচে কামব্যাক করা, অল আউট ফুটবলে গেছে, যেটাকে বলি আমরা যে আর হারানোর কিছু নয়, শেষ হারা, আমাকে জিততে হলে বা গোল করতে হলে, যে ম্যাচটাকে বাঁচিয়ে রাখি তো আমাকে গোল করতে হবে। এবং সেখানেও আবার দাতা হিসেবে আমরা দেখেছি রোমেরো, যেই যে দীর্ঘদিন এবং সেন্টার ব্যাক থেকে আগের ম্যাচেও সে ফাইনাল উইনিং গোল করেছিল, আর আজকের ম্যাচে সে ওপেনিং গোল করেছে এবং যে গোলটাই কামব্যাকটা এনে দিয়েছে, মনে করে যে হ্যাঁ তখন তারা স্পিড পায় যে হ্যাঁ গোল হবে, বা এখন মিস করেছে সম্ভব, তারপর পরই তো 4-5 মিনিটের মধ্যে মেসির গোল, যখন 2-2 হয়ে যায়। তো ওইখানে আসলে মিশরকেও কোনোভাবে খাটো করার কিছু নাই, এবং এটা বলা চলে যে বড় একটা ম্যাচ, এবং আর্জেন্টিনার এগেইনস্টে ওরা যে ম্যাচ খেলেছে এটা অনেক মানে ইতিহাস সব যোগ্য, এবং সব ক্রেডিট তাদেরকেও দিতে হয়। কিন্তু ম্যাচের একটা রেজাল্ট আছে, এখন বড় ম্যাচ এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারদের যে খেলা, শেষ সময় পর্যন্ত লড়া, সেটা থেকে তারা পিছিয়ে গেছিল। এবং গোল করার পরে তাদের যেটা দেখেছি আমরা অ্যাজ এ কোচ চিন্তা করি, আপনি কখনোই ফুল ডিফেন্ডিং করে টিম উইন করতে পারবেন না, মিস্টেক আপনার হবেই, অল আউট যেতে হয় এবং ডিফেন্ড এবং ডিফেন্স এবং অ্যাটাক করতে হয়। গোল পাওয়ার পরে কিন্তু তাদের প্রবণতাটা ছিল এবং বেশিরভাগই নিচে নেমে গেছিল। এই জন্য আর্জেন্টিনা ফুল অল আউটে আসে, এবং তারাও বক্সের ভিতরে এই চান্সগুলো নিচ্ছিল। এবং সেন্টার ফরওয়ার্ড কেন যায়, তারা হেডে অনেক ভালো এই হবে, এবং পলিসি অনুযায়ী যে হুয়ার আলভারেজ যে মিসগুলো করেছিল, সেখান থেকে লাউতারেজকে নামানোর পরে সেই বক্সে সে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। এবং আজকেও মেসি তাকে একটা সুন্দর বল বানিয়ে দেয়, সে হেড করে খুব নেয়ার পোস্টের কাজ থেকে বের হয়ে যায়। এবং লাউতারেজ কিন্তু আর্জেন্টিনার পক্ষ থেকে ইন্টারন্যাশনালি তার যেই গোল নেই, এবং সেইখান থেকে টিম আবার আন্ডার প্রেসারে যায়, তখন আবার মেসি বক্সের ভিতরে এসে সেই গোল করে। এবং এবার প্রত্যেকটা টিমই কিন্তু আন্ডার প্রেসারে খেলছে, প্রত্যেকটা টিম, সেটা প্রতিপক্ষ যেই হোক না কেন, একটা আন্ডার প্রেসারে থেকে খেলতে হচ্ছে। এবং আর্জেন্টিনার এখানে আমি বলবো যে ডিফেন্সের দুর্বলতা নিয়ে আপনিও কথা বলছিলেন, যে আর্জেন্টিনা এটার জন্য ভুগতে পারে। আমার কাছে মনে হচ্ছে গোলকিপিং এর জন্য তো এমনিতেই একটা প্রেসার আছে, মানে গোল করাটা ডিফিকাল্ট হয়ে গেছে। আগে যেটা খেয়াল করেছি যে ডিফেন্স ভালো হওয়ার কারণে আর্জেন্টিনার মতো দলকে গোল দেয়াটা ডিফিকাল্ট ছিল, এবং মেসি যেখানে আছে গোল একটা হবেই বা একটা দুইটা হয়ে যাচ্ছে, জয় নিশ্চিত করাটা অনেকটা স্মুথ ছিল, যেটা এবার এসে টোটালি উল্টে গেছে। সেই কনফিডেন্স, আত্মবিশ্বাস বা অ্যাজ এ দর্শক, অ্যাজ এ প্লেয়ারের যে চিন্তা ভাবনা যে আর্জেন্টিনা সেই জায়গা থেকে আছে, কিন্তু উপরে অফেন্সিভ প্লেয়ার বা অ্যাটাকিং প্লেয়াররা গোল করছে আর আমি গোল খাচ্ছি, তাহলে আমরা আবার বিপদে আবার পিছিয়ে পড়ছি। ডিফেন্ডিং এ ওয়ার্ক, এবং স্কলানি আসলে সে অনেক ওয়ার্ল্ড ক্লাস কোচ, এবং সে টিম নিয়ে এই চিন্তাগুলো করবে, এবং অপোনেন্ট টিমের জন্য তারকে আরও পরীক্ষা দিতে হবে, এবং চ্যাম্পিয়ন ফাইনাল পর্যন্ত যেতে হলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল কার সাথে পড়বে, ফিকচারে এখনও অনেক কিছু অঘটন আছে। আমরা কোয়ার্টার ফাইনালের অলরেডি ফিকচার হয়ে গেছে,
এবং 9 তারিখ থেকে 12 তারিখের মধ্যে এই চারটা ম্যাচ হয়ে Right, যাবে। right. আমরা তখন ওগুলি নিয়ে তখন আমাদের যখন ম্যাচ আসবে আমরা কথা বলবো। কিন্তু এখন যেটা চিন্তা করা হচ্ছে সেটা আমরা যেটা পাই সেটা আর্জেন্টিনার সাথে আজকের ম্যাচে যে কলম্বিয়া ভার্সেস সুইজারল্যান্ডে সুইজারল্যান্ড ট্রাই ব্রেকারে জিতে তাদের গেছে, প্রতিপক্ষ হয়ে গেছে। 4-3 ব্যবধানে আসলে সুইজারল্যান্ড জিতেছে। সুতরাং আর্জেন্টিনার সঙ্গে সুইজারল্যান্ড মুখোমুখি হচ্ছে কোয়ার্টারে। একটু ফিফা সমালোচনা নিয়ে আসলে এবার আসতে চাই। আজকের ম্যাচে প্রচুর সমালোচনা রয়েছে, প্রচুর সমালোচনা, বিশেষ করে ইজিপ্টের দ্বিতীয় যে গোলটা বাদ দিয়ে দেয়া হলো, বাতিল করা হলো ফাউল বলে, এই গোলটা আপনি তো দেখে রিপিটগুলো আমরা বারবার দেখেছি। এটা নিয়ে সমালোচনা হচ্ছে এবং প্রচুর ইয়েলো কার্ড দেওয়া হয়েছে, রেড কার্ডের নিয়েও আসলে অনেক কথা হয়েছে। এই সমালোচনাগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? হ্যাঁ, এখন যদি সমালোচনা থাকবেই, এখন আসলে অনেকগুলি ব্যাপার আছে যেটাকে এই ফুটবলকে গতিময় করা এবং রেজাল্ট বের করে নেওয়ার জন্য অনেক প্রযুক্তি চলে আসছে এবং আমরা এবারে ভিআরের সাথে এআই এর প্রযুক্তি দেখেছি, Right. যেটা আগে অনেক সময় নিয়ে দেখতে হতো, আর এখন সেকেন্ডের মধ্যে তার রেফারির সাথে সে একটা কানেক্টিং ইয়ে আছে, ঘড়ি আছে, সেটাকে কেঁপে উঠে বা ওখানে আওয়াজ করলে তারা Notification-টা সেটা আসছে, বুঝতে পারে, right. টাচ করে। বলের মধ্যে সে চিপসটা বসানো আছে যে প্লেয়ারের কোথায় টাচ লেগেছে সেটাও তাকে নক করে। আচ্ছা। এবং আমরা যেগুলো দেখি অফসাইড ফ্রি ফাউলগুলো আবার একটু রিপ্লেতে যায়, যে খালি চোখে দেখা যায়নি কিন্তু পরে দেখা যায় না, বল এমন জায়গায় ওকে ট্যাপ করেছে বা ইনজুরি করে জন্য ফাউল করেছে, সেটা আসলে বৈধ ছিল না, অবৈধ ছিল, এবং Right. তার জন্য কার্ডগুলি ইউজ করা হয়। তো সেই জায়গা থেকে আসলে আলোচনা হবে। মনে হয়েছিল যে এবার কম হবে, কিন্তু রেফারি এবং ফাউল নিয়ে, গোল বাতিল নিয়ে এগুলো একটা মানে বিশাল আকারে আলোচনা সমালোচনায় পড়ে গেছে। যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ, ডেফিনেটলি রেফারিরাও তো অনেক বেশি প্রেশারের মধ্যে থাকে, হ্যাঁ। তাদেরকে পুরো জিনিসটা কন্ট্রোল করতে হয়। তারপরেও সমালোচনা আমি দেখেছি আর্জেন্টিনার পিছু একটু মানে বেশি কেন জানি, মানে ফিফা বায়াসড আর্জেন্টিনার প্রতি, এটা নিয়ে তো সরাসরি অনেক ধরনের কমপ্লেইন হ্যাঁ, আছে। এই ধরনের কথা আসলে বলা অবকাশ নেই, এবং যারা যেদিক থেকে চিন্তা করে, আবার দেখা যায় অনেক লিজেন্ডারি প্লেয়াররা টুইট করছে, তাদের বড় বড় পত্রিকায় ফক্স ইয়েতে লিখছে, এই জিনিসগুলো আসছে। তো এখানে রেফারিরও বড় বড় বিবৃতি আছে, তারাও বলে যাচ্ছে। এবং ইজিপ্টের দ্বিতীয় গোলের রিপিটগুলো তো আপনি দেখেছিলেন, আই হ্যাভ সিন দ্যাট, আমার কাছে মনে হয়েছে দ্যাট ওয়াজ এ ফাউল। ফাউল, হ্যাঁ, না আমিও সেটা বলছি যে যারা যেটা নিয়ে অবজেকশন দিয়েছিল যে ফাউলটা না বা গোল হয়ে গেছিল, তো পরে যখন স্লো মোশনে যেটা রিপিটে দুইবার করে দেখালো যে ওকে টেনে ধরেছিল, পরে আবার পায়ে লেগেছে, right. যার জন্য সে পড়ে যায়। সেই বলটাকে নিয়ে কাউন্টার অ্যাটাকে তারা 2v2 করে ওখানে গোল করে, যার জন্য সেইটা নিয়ে আসছে। আমার এটা মনে হয় এখন কনফিউশনটা বেশি ক্রিয়েট হয়েছে যখন ভিআরটা না দেখে গোলটা হ্যাঁ, অ্যাকসেপ্ট এটাই করা হলো, বলতে চাচ্ছিলাম। এবং পরে গিয়ে আবার যখন হ্যাঁ, চেক যেটা করার পরে গোলটা গোল হয়ে গেলে হয়েছে। কিছু কনফিউশন থাকলে এটা ডিসাইড দেয় না বা Right, স্কোরে আসে না। right. একটা নক আসে, সে ভিআরের সাথে ওরা ওখান থেকে যখন ওকে নকিং করতে থাকে, তখন এটা কনফার্ম হওয়ার জন্য সে ভিআরে যে বা নিজে স্ক্রিনে দেখে যেটা বলতে পারতো, তাহলে হতো না। কিন্তু গোল ডিক্লেয়ারের পরে অনেক সময় নিয়ে পরে এসে নাকচ করাটা। করে তারপর ফাউল দিয়ে এটাকে রিস্টার্ট করানো হয়। এই জিনিসগুলো আসলে পক্ষপাতিত্ব মনে করছে এবং মনে করছে যে এটা অনেক বেশি ফেভার যাচ্ছে। এটা এখন এই কনফিউশনটার জন্য আমরা আসলে দায়ী করতে পারি ম্যানেজমেন্টকে বা ফিফাকে কিংবা রেফারিকে, যাকেই বলি না কেন, কিন্তু গোলটা ফাউল ছিল এটা কনফার্ম। হ্যাঁ, কিন্তু ম্যানেজমেন্টকে করা যাবে না। ম্যানেজমেন্ট তো রেফারিকে পুরো ম্যাচের সবচেয়ে ওয়ান অফ দ্য বস, এবং তার ডিসিশনের বাইরে আসলে কিছুই বলতে পারবে না দেশের কেউ। প্রেসিডেন্টও যদি বলে এটা না, কিন্তু তার বাঁশি বেজে গেলে সেটাই হ্যাঁ, এটা Right, এক্সকিউজ right. করে না। তো সেই জায়গায় যেহেতু তার এক্সকিউজের সময় আছে এবং সে ভিআর দেখতে পারে, তার কনফিউশন থাকতে পারে, তাহলে ডিসাইডিং যাবে কেন, আমি আরো 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড 10 সেকেন্ড পরে যাই, কনফার্ম হয়ে তাহলে দিই, তাহলে তো আর ডিসিশনে আসে না, আর সমালোচনা পড়ি না। এই যে নার্ভের ব্যাপার, বড় ম্যাচ চালানোর জন্য যে একটা বড় প্রেশার থাকে, রেফারিরাও মানুষ, হিউম্যান বিং, তারাও ভুল করছে। এবং এই সমালোচনাগুলো আসলে পিছু ছাড়বে না, যেহেতু এটা ফুটবল, বিশ্বকাপ, এবং হ্যাঁ। যেহেতু বিশ্বকাপের সমালোচনা প্রথম থেকেই ছিল, সুতরাং এই প্রসঙ্গ নিয়ে আমরা আবারও আসবো। সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার ম্যাচটা নিয়ে আপনি কি বলবেন? এত দীর্ঘ সময়ের ম্যাচ আসলে মনে হয়েছে, টাই ব্রেকারে গেছে। হ্যাঁ, যেটা নিয়ে আছি সেই খেলা অনুযায়ী লাস্ট গ্রুপ পর্বে সব ম্যাচ দেখে মনে হচ্ছিল ইজিলি কলম্বিয়া জিতবে, কিন্তু খেলা যখন শুরু হলো এবং প্রথম হাফের পর থেকে মনে হচ্ছিল না যে কেউ গোল করতে পারবে, Right. এবং একই জিনিস সবারই কাউন্টার অ্যাটাক যাচ্ছে, কিন্তু টুয়ার্ডস দ্য টার্গেটে তেমন কোনো ভালো শুট ছিল না। Right. যাও 2-1টা গেছে, গোলকিপার সোজাসুজি বাইরে, Miss হচ্ছিল, মিস হচ্ছে বারবার অনেক save করে বেশি। ফেলছেন। হ্যাঁ, সেই জায়গায় মিসের প্রবণতা অনেক বেশি, অন টার্গেট থেকে অফ টার্গেটেই বল বেশি গিয়েছে। সেই জন্য আস্তে আস্তে ম্যাচটা কোথায় গেল, আমরা যেটা দেখলাম এক্সট্রা টাইমেও কলম্বিয়াকে দেখলাম যে 2-3টা ভালো চান্স পেয়েছিল, গোলকিপারকে একা পেয়েও বারের উপর দিয়ে মেরেছে অফ টার্গেট, আর একটা গোলকিপার ভালো সেভ দেয়। Right. ওইটার কাউন্টার অ্যাটাকে আবার সুইজারল্যান্ড একটা ভালো
কাউন্টার অ্যাটাক পায় এবং তারাও একটা ভালো নক করে, যেটা টুয়ার্ডস দ্য বারে ছিল, ওটাও গোলকিপার সেভ করেছে। একদম। তারপরে ডিসাইডিং হয় যে টাই ব্রেকারে যাবে, টাইব্রেকারে তো আমরা আসলে দেখলামই যে দেখলাম সবকিছু এবং কিভাবে হলো। ডিসিশন হয়ে গেল। এখানে গোলকিপারের ক্রেডিট হচ্ছে, প্লেয়ারকে ডিসক্রেডিট করা হবে। এত বাজে শট এই অবস্থায় হয় না, যে একটা বল বারে রাখলে তো একটা ডিফিকাল্ট থাকে, একদম। বারের অফ টার্গেট দিয়ে এত উপর দিয়ে এত বাজে শট হয়েছে, এগুলো সব নার্ভের ব্যাপার। শেষের দিকে চলে এসেছে, আর্জেন্টিনার সঙ্গে সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হচ্ছে। ছোট্ট করে একটা প্রেডিকশন নিব যে কত গোলের ব্যবধানে জয় নিশ্চিত হতে এটা পারে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আসলে কোনো প্রেডিকশন এখন হচ্ছে না। আমরা যেভাবে চিন্তা করি জিতে যাবে সহজে, আসলে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। Right. আর ম্যাচগুলো ডু অর ডাই ম্যাচ, তো আর্জেন্টিনাকে আবারও পরীক্ষা দিতে হবে। ভালো ম্যাচ হবে, ম্যাচ যদি জিততে হয়, আর্জেন্টিনা যদিও জিতবে এখনো ধরে রেখেছি, যেহেতু মেসি আছে, মেসির জাদু আবারও দেখবো। এই ম্যাচে 2-1 জিততে পারে, 2-1 জিততে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য, ভালো লাগবে কথা ধন্যবাদ বলে। দর্শকদের জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং বিশ্বকাপের উন্মাদনা চলতে থাকুক। আমি জানি এক একজন আসলে আমরা এক এক দলকে সাপোর্ট করি, আমরা খুনসুটি আনন্দ হাসি কান্নার মধ্যে দিয়ে আসলে এই সময়টা পার করছি। আপনাদের প্রতি আমার অনুরোধ, এটাকে বাড়তে দেবেন না, এটা যেন ভায়োলেন্সের রূপ না নেয়, আমরা কেউ যেন কারো ক্ষতি করে না ফেলি, সেই জিনিসটা আমরা মাথায় রাখবো। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ডি বক্স থেকে মাহা ছিলাম আপনাদের সঙ্গে। বিশ্বকাপ দেখুন সময় টিভির সাথে।